ভাব দেখে আর বাঁচি না। কালকে ছেলের মিলাদ আর আজকে এই দুজন ঢ্যাং ঢ্যাং করতে করতে বেরিয়ে গেল। লজ্জা না থাকলে যা হয় আর কি। নাইমা পাশে বসে সকালের নাস্তা করছিল। সে খাওয়া থামিয়ে বলল, যখন তুমি ভরা সমাজে, এমনকি বাবা মায়ের সামনে দুলাভাইয়ের গা ঘেঁষে বসে থাকো, তখন তোমার লজ্জা করে না? আজকাল খুব কথা শিখেছিস দেখছি, একটা কথাও মাটিতে পড়ছে না। অন্যায় দেখলে চুপ থাকা কাপুরুষের লক্ষণ। তোমার সমস্যাটা ঠিক কোথায় আপা? তুমি ভাবের মতো সুন্দর নও, এই জন্যই তাকে এত হিংসে করো? অমন কপাল পোড়া মেয়েকে কে হিংসে করে? তাছাড়া গায়ের রং সাদা হলেই কেউ সুন্দর হয় না। শ্যামলা রঙের মধ্যেও অনেক সৌন্দর্য লোকে থাকে। তোর তো চোখ নেই, তুই দেখবি কিভাবে? চেহারার কথা বলছি না আপা, আল্লাহ সৃষ্টির সবাই সুন্দর। আমি বলেছি মন মানসিকতার কথা। কুৎসিত মনের মানুষেরা ভালো মনের মানুষকে পছন্দ করে না। কনক নাইমার গালে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই নাইমা তার হাত ধরে ফেলল। শান্ত গলায় বলল, আমি দুর্বল নই আপা। বিনা অপরাধে কেউ আমায় আঘাত করতে পারে না, কষ্ট দিতে পারে না। শরীফা বেগম খানিকটা দূর থেকে ছুটে এলেন, মেয়েদের হাত ছাড়িয়ে দিয়ে বললেন, এসব কি করছিস? বাড়িতে মেহমান আছে, মান সম্মান নষ্ট করতে চাস? কনক নিজের হাত ছাড়িয়ে নিল। নাইমা শান্ত ভঙ্গিতে বাকি খাবার শেষ করলো, যেন কিছুই হয়নি। নববী মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, তার হাতে দুটো গোলাপ। একটা রং টকটকে লাল, অন্যটা টকটকে হলুদ। হাবিব কিনে দিয়েছে, দেখে মনে হচ্ছে লালের থেকে হলুদ ফুলটা বেশি সুন্দর। সে নিজের সবটুকু সৌন্দর্য ফুটিয়ে তুলেছে পেরেছে। হাবিব বাইক নিয়ে আসেনি, সে রিক্সা ঠিক করতে গেছে। ব্যাপারটা নববীর কাছে ভালো লাগেনি। রিক্সায় ঘোড়া মানে তার চালক সাথে থাকবে, দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি ভালো লাগে না। আবেগের বশেই কিছু বলে ফেললে পরক্ষণে লজ্জায় পড়তে হয়। হাবিব দূর থেকে হাত উঁচু করতে করতে নববীর কাছে আসলো, বিরক্ত গলায় বলল, একটা রিক্সাও পেলাম না, কেউ ওদিকে যেতেই চাইছে না। কোন দিকে যেতে চাইছে না? আমরা যেদিকে যেতে চাচ্ছি সেদিকে। আমরা কোথাও যেতে চাচ্ছি না, যেতে চাচ্ছ তুমি, এবং কোথায় যাবে তা আমার জানা নেই। হাবিব উজ্জ্বল চোখে তাকালো, ঝলমলে গলায় বলল, পাস্তা খাবে? সাথে একটা আইসক্রিম। খেতে ইচ্ছে করছে না কিছু। আরে চলোই না, সামনে একটা নতুন রেস্তোরাঁ খুলেছে, শুনেছি ভালো পাস্তা বানায়। অফিসে এই নিয়ে কথাবার্তা হয়। এসো এসো। সে নববীর হাত ধরে টানতে টানতে দোকানের ভেতর নিয়ে গেল। একটা পাস্তা অর্ডার করল, নববীকে সব থেকে কোনার টেবিলে বসিয়ে বলল, তুমি খাও, আমি 1 মিনিটে আসছি। যাবে না কোথাও। কথাগুলো বলেই সে বেরিয়ে গেল এবং তার 1 মিনিট শেষ হলো 25 মিনিটের মাথায়। হন্তদন্ত হয়ে এসে বলল, খাওয়া শেষ হয়েছে? নববী তখনও কিছু মুখে তোলেনি, সে ডানে বামে মাথা দোলালো। হাবিব বলল, আমার জন্য অপেক্ষা করছিল বলছি, খাইয়ে দিতে হবে। নববী কড়া চোখে তাকালো। হাবিব কোমল হাসি হাসলো, ভালো লাগলো দেখতে। খাওয়া শেষ করার পরপরই দুজনে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। নববী অবাক গলায় বলল, তুমি বাড়িতে গিয়ে বাইক নিয়ে এসেছো? জি ম্যাডাম, নিয়ে এসছি। এত তাড়াতাড়ি কিভাবে তুমি? আমার দিকে তাকাও, আমি ঠিক আছি তাই না? নববী মুখ ঘুরিয়ে নিল। হাবিব বলল, বাইকে উঠে এসো, রাগারাগি বাড়িতে গিয়ে করা যাবে। নববী বাইকের পেছনে গিয়ে বসল। হাবিব খুব শান্ত ভঙ্গিতে গাড়ি চালায়, আজও তেমনই চালাচ্ছে। সে গ্রামের ভেতর যেতে লাগলো। পিচঢালা রাস্তার দুপাশে সবুজ গাছপালা, কখনো কখনো ধানের ক্ষেত চোখে পড়ে। যতদূর দৃষ্টি যায় সোনালি ধানের শীষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেউ কেউ শস্যের ভারে কিছুটা নুয়ে পড়েছে। রাস্তা খুবই পরিষ্কার, যেন মাত্রই ঝাড়ু দেওয়া হয়েছে। হাবিব প্রায় 2 ঘন্টা বাইক চালালো। এখানে রাস্তা শেষ, নদীর শুরু হয়েছে। নদীর ওপারে অন্য জেলা। রাস্তার পাশে একটা ঝুপড়ি দোকান। তারা দুজন দোকানের বেঞ্চিতে বসলো। হাবিব বলল, চাচা, 1 কাপ চা দেবেন? বয়স্ক ভদ্রলোক চা বানাচ্ছে। চা বানানোর ধরন খুবই পরিষ্কার, কেতলিতে পানি ফুটছে। ভদ্রলোক অনেক সময় নিয়ে চায়ের কাপ পরিষ্কার করলো, ক্ষীণ গলায় বলল, বাবারা, কোথা থেকে এসেছো? ওই পার যাবে নাকি? না চাচা, এমনিতেই ঘুরতে এসছে। ভদ্রলোক নানান কথা জিজ্ঞেস করলো, অথচ সাথে থাকা মেয়েটির ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করলো না। এমনকি চোখ তুলিয়ে তাকালো না পর্যন্ত। হাবিবের ব্যাপারটা ভালো লাগলো। সে চায়ের কাপ হাতে একটু দূরে সরে গেল। নববীকে ইশারায় চায়ের দিকে দেখালো। সে হাবিবের হাত থেকে কাপটা নিয়ে তাতে ঠোঁট ছোঁয়ালো। আগুন গরম চা থেকে ধোঁয়া উঠছে, জিভ পুড়ে যায়। দুজনের চা পান করা শেষ হতে সময় লাগলো। হাবিব গিয়ে কাপ ফেরত দিল। কয়েকটা চিপসের প্যাকেট কিনে দোকানের দিকে 200 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলল, রেখে দিন, আপনার চায়ের স্বাদ অপূর্ব।
ভদ্রলোকের চোখ চকচক করছে, ঠোঁটে ক্ষীণ হাসি। তাদের দুজনের বাড়ি ফিরতে দুপুর গড়িয়ে বিকেল। শরীফা বেগম বললেন, তোরা খেয়ে এসেছিস? হাবিব সহজ গলায় না বলল। তারপর নিজের ঘরে চলে গেল। নববীও তার পেছন ঘরে চলে এলো। হিজাব খুলে চুল ছেড়ে দিল। একজোড়া চোখ মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন এমন রূপবতী মেয়ে সে আগে কখনোই দেখেনি। অনেকদিন বাদে নববী হাসল, লাজুক গলায় বলল, তাকিয়ে আছো কেন? ভালো লাগছে। মহিউদ্দিন সাহেব উঠোনে দাঁড়িয়ে আছেন, গ্রামের কয়েকজন লোকের সাথে কথা বলছেন। কালকের খাবার দাবার বিলি করার কাজে এরা দায়িত্ব পালন করবে। বাবুজির সাথে কথা শেষ। তিনি সাদা ভাতের আয়োজন করতে বলেছেন, সাথে গরুর গোস্ত, ডাল, আলুর দম। এর বাইরে মিষ্টি দই থাকবে। মহিউদ্দিন সাহেব ভেবেছিলেন বিরিয়ানি রান্না করবেন, তবে কেউই তাতে মত দেয়নি। শুধুমাত্র নববীর বাবা বলেছেন, বিআই সাহেব, একটা কাজ করলে কেমন হয়? বাচ্চারা এখানে পরোটা মিষ্টি দিয়ে সকালে নাস্তা করলো, তারপর দুপুরে খাবার খেয়ে ফিরে যাবে। প্রস্তাবটা মহিউদ্দিন সাহেবের পছন্দ হয়নি। তিনি অন্যরকম কিছু ভেবে রেখেছেন। আত্মীয় স্বজনরা কেউ নিমন্ত্রিত না, শুধু নববীর বাবা মা এবং আনিসের বাড়ির লোক আসবে। মহিউদ্দিন সাহেবের কোনো ভাই বোন নেই, থাকলে তাদেরকে বলা যেত। গ্রামের ছোট বাচ্চারাও আসবে। সব মিলিয়ে প্রায় 150-200 লোকের আয়োজন। উঠোনে সবটা জুড়ে পর্দা টানানো হয়েছে। বিকেলের মধ্যে টেবিল চেয়ার চলে আসবে। সাপ দেখে বোঝার উপায় নেই এ বাড়িতে কোনো শোক আছে। কাজের সময় খুব দ্রুতই পার হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে গেল। বাইরে হইচইয়ের শব্দ। কয়েকজন মিলে টেবিল চেয়ার ঠিক করছে। পাশেই 3 জন মিলে মুরগি জবাই করছে। কথা ছিল শুধু গরুর গোস্ত রান্না হবে। নববীর বাবা গিয়ে মুরগি কিনে এনেছেন, রোস্ট করবেন। উঠোনে কয়েকটা লাইট জ্বালানো হয়েছে। সে আলোর তীব্রতা এত বেশি যে গোলাপের ঝাড়ে কয়টা ফুল আছে তাই স্পষ্ট দেখা যাচ্ছে। আনিস গোলাপ ঝাড়ের কাছে একটা চেয়ার নিয়ে বসে আছে। বাচ্চারা সেদিকে আসলে রাগী গলায় সরে যেতে বলছে। প্রায় রাত 8টার দিকে মিলি বাড়িতে ঢুকলো। শরীফা বেগমকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি তো দেখছি আগের থেকে সুন্দর হয়ে গেছেন। কিভাবে নিজেকে মেনটেন করেন আমাদেরকেও একটু বলেন। শরীফা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিল। ঝলমলে গলায় বলল, থাক, হয়েছে। হাত মুখ ধুয়ে এসো, নাস্তা করবে। না আন্টি, আমার একটু বিশ্রামের প্রয়োজন, পরে খাবো। আচ্ছা ঠিক আছে, কনকে বলছি গেস্ট রুমের দরজা খুলে দিতে। ও আন্টি, আপনাদের বাড়িটা কত বড়! সিরিয়াসলি এত মানুষজন, তারপরও সবার আলাদা আলাদা রুম আছে। শরীফা বেগম হাসলেন। মিলি বলল, হাবিব ভাইকে দেখছি না যে, উনি ঠিক আছেন তো? যে শোক কাটিয়ে উঠলেন ভাবতেই কষ্ট লাগে। নাইমা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে শেষ কথাগুলো শুনল এবং কঠিন মুখে বলল, কষ্ট লাগলে খানিকক্ষণ হাত পা ছড়িয়ে কান্না করুন, ভালো লাগবে। মিলি মেকি হাসল। শরীফা বেগম কিছু একটা বলতে গিয়েও বললেন না। বাড়িতে কাজের শেষ নেই। পেঁয়াজ রসুন বাছতে হবে, মশলাপাতি আগে থেকে গুছিয়ে রাখতে হবে। শীতকালের বেলা সকাল থেকে রান্না শুরু করলে পারা যাবে না। সারা রাত ভীষণ ব্যস্ততায় কাটল। সকাল থেকে রান্নাবান্না শুরু হয়েছে। মহিউদ্দিন সাহেব খুব পরিপাটি করে কাজ করছেন, সব দিকে নজর রেখেছেন। জুম্মার নামাজের পর মিলাদ। সকালের দিকে ইমাম সাহেব একবার এসেছিলেন, কথাবার্তা বলে সোহেলের কবর জিয়ারত করে চলে গেছেন। সব আয়োজন খুব সুন্দরভাবে শেষ হলো। সোহেলের জন্য দোয়া করার সময় মহিউদ্দিন সাহেব চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। হাবিব সহ বাকিরাও খুব কেঁদেছে, যারা তাদের কোনো আত্মীয় না, বিশেষ অপরিচিতও না। এমন মৃত্যুর সংবাদ তাদের চোখেও পানি এনেছে। নিরিবিলি নিঝুম মসজিদের শান্ত পরিবেশ হঠাৎই কান্নার শব্দে ভারী হয়ে উঠেছে। ইমাম সাহেব পরপর 2বার চোখ মুছলেন। এতিমখানা থেকে বাচ্চারা চলে এসেছে। 2 জন হুজুর তাদের সাথে করে নিয়ে এসেছেন। বাচ্চারা সবাই তৃপ্তি করে খাবার খেয়েছে। বড়রাও বিশেষ ঝামেলা করেনি। রান্না ভালো, অভিযোগের সুযোগ নেই। ফেরার সময় প্রত্যেক বাচ্চার হাতে 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে রাতের খাবার হিসেবে। মহিউদ্দিন সাহেব শহরের হোটেল থেকে বিরিয়ানি আনিয়েছেন। সব ঝামেলা মিটতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সবাই যার যার কাজে চলে গেছে। নববীর মা বাবাও ফেরত গিয়েছেন, বলেছেন কী সব কাজ আছে। কেউ আর অমত করেনি। সব কিছুর মধ্যে কনকের মুখ বেশ ভার। এত আয়োজনের পরেও বিরিয়ানির প্যাকেট দেবার ব্যাপারটা সে কিছুতেই মানতে পারছে না। কয়েকবার আনিসের কাছে গিয়ে ফুসফুস করেছে,
আনিস বিশেষ খেয়াল দেয়নি। রাত 11টার দিকে শরীফা বেগম বিছানায় এলেন। সারাদিনের ব্যস্ততার পর তার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। বাড়িতে কয়েকজন মহিলারা মিলে দোয়ার ব্যবস্থা করা হয়েছিল। নববীর কান্না চোখে দেখা যায়নি, মিলিও হাউমাউ করে কাঁদছিল। মহিউদ্দিন সাহেব বললেন, মুখ শুকিয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। শরীফা বেগম বিছানায় উঠে বসলেন, অচেতন গলায় বললেন, একটা কথা ভেবেছি, হাবিবকে বলতে হবে। কি কথা? নববীকে কিছুদিনের জন্য তার বাপের বাড়িতে রেখে আসুক, মায়ের কাছে থাকলে ভালো থাকবে। এই ব্যাপারটা আমার মাথাও এসেছে। নববীর ভাই রয়ে গেছে, তার সাথে পাঠিয়ে দেওয়া যায়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। শরীফা বেগম ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। প্রথম কাজে ঝামেলা হয়নি, পরবর্তী ব্যাপারগুলো এমন হলেই হয়। নববী বাপের বাড়িতে এসেছে 2 দিন হতে চলল। এই 2 দিনে হাবিব তার খোঁজ খবর করেনি, একবারের জন্য কল দিয়েও কিছু বলেনি। অথচ এই ছেলেটাকে আসতে দিতে রাজি ছিল না। শরীফা বেগম সকালে খাবার ঝামেলা মিটিয়ে যাবার পর বললেন, নববী, তোমার শ্বশুর বলছিল কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসতে, মা বাবার কাছে থাকলে মনটা ভালো থাকবে। নববী মাথা দোলালো। আজকাল খুব একটা কথা বলতে ইচ্ছে করে না তার, চুপচাপ থাকতে বেশি ভালো লাগে। হাবিব বিরক্ত গলায় বলল, এখানে থাকলে কি সমস্যা? দরকার হলে আম্মু আব্বুকে এখানে এসে থাকতে পারো। শরীফা বেগম ফ্রন কাটলেন, বললেন, তাদের কি এখানে থাকার সময় আছে? দেখলে না, মিলাদ শেষ হবার পর কালকেই ফিরে চলে গেল। হাবিব বিরক্তির নিঃশ্বাস ফেলে ব্যস্ত ভঙ্গিতে নিজের ঘরে চলে গেল। নববী বলল, ভাইয়ের সাথে যাব মা, ও আজ বাড়ি ফিরতে চাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই খুব ভালো হবে। একা যাবার থেকে কারো সাথে যাওয়া ভালো। আমি তাহলে ব্যাগ গুছিয়ে ফেলি, দেরি করলে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ যাও, দেরি করো না। নববী ঘরে ঢুকল। হাবিব খাটে হেলান দিয়ে বসে আছে। নববী বলল, আজকে যাচ্ছি, কয়েকদিন পর চলে আসবো। যাও, এমনিতেই সারাদিন মনমরা হয়ে থাকো। মা বাবার কাছে থাকলে ভালো থাকবে। তুমি কি রেগে আছো? না, রাগ করবো কেন? ব্যাগপত্র গুছিয়ে নাও, বেলা থাকতে না বেরোলে সন্ধ্যা হয়ে যাবে। বেশি করে গরম কাপড় নিয়ে যাবে। নববী সময় নিয়ে ব্যাগ গোছালো, প্রয়োজনীয় সবকিছু আলাদা করে গুছিয়ে রাখলো। হঠাৎই তার মনটা খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না কিছু। রওনা দেবার সময় হাবিব বাড়ি ছিল না, অফিসে গেছে। নাইমা তাকে বেশ অনেকটা পথ এগিয়ে দিয়ে গেল, নরম গলায় বলল, নিজের যত্ন নিও, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? নববী তার মাথায় হাত বুলিয়ে দিল। এ বাড়িতে পৌঁছানোর পর সে হাবিবকে কল দিয়েছিল। হাবিব শান্ত গলায় সাবধানে থাকতে বলেছে। তারপর থেকে তার আর খোঁজ নেই। নববী তার শাশুড়ির কাছে কল দিয়েছিল। তিনি জানালেন হাবিব ঠিক আছে, অফিসের কাজে ব্যস্ত। কি এমন ব্যস্ততা যে 1 মিনিট কল দেয়া যায় না? এমনকি কল রিসিভও করা যায় না। নববীর ভীষণ অস্থির লাগছে, এখনই ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু তার সম্ভব না। রেহানা তাকে যেতে দেবে না। সে বিছানায় শুয়ে পড়ল। সন্ধ্যা নেমে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে। জানালাটা বন্ধ করে দেয়া দরকার। উঠতে ইচ্ছে করছে না, ভীষণ রকমের আলস্য লাগছে। রেহানা বেগম ঘরে ঢুকলেন, বললেন, অবেলায় শুয়ে আছিস কেন? শরীর খারাপ? নববী উঠে বসল, তরল গলায় বলল, না মা, এমনি ভালো লাগছে না। খিদে পেয়েছে তোর? কিছু খাবি? নুডলস বানিয়ে দেবো? না মা, কিছু খাবো না, একটু ঘুমোতে ইচ্ছে করছে। তুমি যাও, পারলে জানালাটা অফ করে দিও। চা বানিয়ে দেবো? নবমী মাথা দোলালো। তার চা পান করতে ইচ্ছে করছে না। কিছু কাজ একান্তই প্রিয় মানুষের সাথে করতে ভালো লাগে। রেহানা তার অপ্রিয় কেউ নয়, বরং খুব কাছের আপনজন। তবুও তার হাবিবের কথা মাথায় আসলো। রেহানা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। যাবার আগে জানালা বন্ধ করে পর্দা টেনে দিলেন, দরজা ভিজিয়ে দিলেন। নববী বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে হাবিবকে কল দিল। নম্বর বন্ধ। সে লম্বা শ্বাস নিল। বুকের ভেতর ভীষণ যন্ত্রণা হয়েছে, যেন কেউ অজস্র কাঁটা বিধিয়ে দিয়েছে হৃদয় মাঝে। হাবিব বারান্দায় বসে আছে, তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। খানিকটা দূরে মিলি দাঁড়িয়ে আছে। সে গিয়ে হাবিবের পাশে বসলো, অসম্ভব কোমল গলায় বলল, এভাবে বিষণ্ণ হয়ে থাকবেন না। হাবিব মুখ ঘুরিয়ে নিল, সরু গলায় বলল, আপনি এখানে কি করছেন? আন্টি সন্ধ্যায় নাস্তার জন্য ডাকতে পাঠিয়েছিল, এসে দেখলাম আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন। একরাশ কালো মেঘ এসে আপনার মুখশ্রীতে ভিড় জমিয়ে আছে। মাকে গিয়ে বলুন আমি তাকে ডাকছি। আপনিও চলুন না, সকলের সাথে মজাদার নাস্তা উপভোগ করতে করতে প্রয়োজনীয় কথা সেরে ফেলবেন।
হাবিব কিছু বলল না। মিলি বলল, আমি কি আপনার মন খারাপের কারণ জানতে পারি? ও দুঃখিত, খেয়াল ছিল না। সোহেলের জন্য মন খারাপ, তাই না? ভেঙে পড়বেন না, সব কিছু আগের থেকে সুন্দর হয়ে যাবে, অনেক বেশি সুন্দর। হাবিব কঠিন মুখে তাকালো, শক্ত গলায় বলল, মিলি, আপনি নিশ্চয় জানেন আমি বিবাহিত, আমার বউ আছে। রাতের আধারের নিরিবিলি জায়গায় বসে পরনারীর সমবেদনা নেবার কোনো ইচ্ছা আমার নেই। আপনি আমাকে ডাকতে এসেছিলেন, কথা শেষ, এখন চলে যেতে পারেন। আমার সাথে এভাবে কথা বলছেন কেন? প্রেম মিশনে কোমল কণ্ঠে কথা বলার জন্য নববী আছে, আর কাউকে চাই না। আপনি কেন মনে করছেন আমি আপনাকে প্রেম নিবেদন করছি? সাধারণ সমবেদনাকে এতদূর টেনে নেবার কিছু নেই। হাবিব কঠিন মুখে বলল। টেনে নিতে চাইছি না বিধায় চলে যেতে বলেছে। মিলি উঠে দাঁড়ালো। এই ছেলেকে বশ করা সহজ কাজ নয়। এই পৃথিবীতে হাতে গোনা কয়েকজন পুরুষ থাকে যাদের পরনারীর সাথে খুচরো আলাপের ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই, তাদের বউতেই সন্তুষ্ট। হাবিব উঠে দাঁড়ালো। শরীফা বেগম চুলার পাশে দাঁড়িয়ে আগুনে হাত সেঁকছেন। হাবিব তার কাছে গিয়ে বলল। হাবিব চিকন গলায় না বলল, তারপর নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। কনক তার মায়ের কাছে গিয়ে বলল, এরপর কখন আমার দরকার পড়লে নাইমা বা কনককে বলবে। ওরা ব্যস্ত ছিল বিধায় মিলিকে বলেছি। সে যাই হোক, কিছু একটা মুখে দিবি আই। খেতে ইচ্ছা করছে না। চা বানিয়েছি, চা দেবো? হাবিব চিকন গলায় না বলল, তারপর নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। কনক তার মায়ের কাছে গিয়ে বলল, তোমার ছেলেকে রাজি করানো সহজ হবে না। হাবিব রাজি না হলে এসবের দরকার নেই। তুমিও তোমার ছেলের মতো চোখে কাপড় বেঁধে ঘুরো না মা। সে আজ 2 দিন হলো বাড়ির বাইরে গিয়েছে, একবারও তোমার ছেলের খোঁজ নিয়েছে? আমি একটু আগেই দেখে এসেছি। হাবিব বারান্দায় বসে আছে, মুখ শুকনো, চোখের কোনা ভেজা। যে নিজের ভালো বোঝে না তাকে কিভাবে বোঝাবো? আব্বাকে বলে দেখো, আব্বা বললে হয়তো রাজি হবে। আমি তোমার জামাইকে বলেছি, ওরা সবাই রাজি আছে। এমনিতে তো হাবিব খুব ভালো ছেলে। শরীফা বেগম ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। মহিউদ্দিন সাহেব এ ব্যাপারে রাজি হবেন এ আশা করা যায় না, তবুও একবার বলে দেখা যায়। রাত 9টার মতো বাজে। আনিস খেতে বসেছে। সে বেশ আরাম করে মুরগির হাড় চিবোচ্ছে। শ্বশুর বাড়ি থেকে যাবার কোনো ইচ্ছে বা তারা দেখা যাচ্ছে না। বিকেলে কনককে বলেছে, এবছর আর বেশি দিন বাকি নেই, দিন কটা শ্বশুরবাড়িতেই কাটিয়ে গেলে মন্দ হয় না। তাছাড়া রোহানের পরীক্ষা শেষ, এরপর স্কুল খুলে গেলে তো আর হাসতে পারবো না। কনক অখুশি হয়নি। স্বামী যে তার উপর রেগে নেই, এতেই সে অনেক বেশি স্বস্তি পেয়েছে। শরীফা বেগম জামাইয়ের পাতে আরেকটু গোস্ত তুলে দিলেন। আনিস বলল, আর লাগবে না আম্মা, আপনার মেয়ে যথেষ্ট দিয়েছে। একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আমার এক বন্ধু বলল নবীনকে নাকি কোনো ছেলের সাথে দেখেছে, মার্কেটে ঘুরছে। সে তো হাবিবের বিয়েতে এসেছিল, তাই ওকে চিনতে পারলো। শরীফা বেগম ভ্রু কুঁচকে ফেললেন। নববীর এমন স্বভাব নেই, সে এ ধরনের কাজ করতে পারে না। নববীকে পছন্দ না করলেও তিনি এমন কথা বিশ্বাস করতে পারলেন না। কঠিন মুখে বললেন, হয়তো ওর ভাইয়ের সাথে গিয়েছিল। তুমি খাওয়া দাওয়া করো, এসব ভাবতে হবে না। আনিস কনকের দিকে তাকিয়ে ইশারা করল। কনক মায়ের পেছনে চলে গেল। মহিউদ্দিন সাহেব এশার নামাজ পড়ে সোহেলের কবর জিয়ারত করেন। আজ করতে পারেননি, একটা কাজে বাইরে গিয়েছিলেন, ফিরতে দেরি হয়ে গেছে। বাড়ি ঢোকার পরপর সে কবরের কাছে গেল। খানিকক্ষণ দোয়া কালাম পড়ার পর হঠাৎ খেয়াল করল মাটিতে একটা কিছু পড়ে আছে। আবছা অন্ধকারে জিনিসটা চকচক করছে। তিনি নিচু হয়ে বস্তুটা হাতে তুলে নিলেন। ভালো মতো খেয়াল করে দেখলেন এটা একটা আংটি, সোনার মাঝে দামি পাথর বসানো। এ ধরনের আংটি তাদের বাড়ির কেউ পরে বলে তার জানা নেই, কিন্তু এখানে বাইরের কেউ আসতে পারে। সোহেলের কবর বাড়ির ভেতরে, বেশিরভাগ সদর দরজায় তালা মারা থাকে। হয়তো কেউ জিয়ারত করতে এসেছিল। তিনি আংটিটা নিজের পকেটে রেখে দিলেন। রাতে শোবার পর শরীফা বেগম বললেন, আমি একটা কথা ভেবেছি। মহিউদ্দিন সাহেব ভাবলেশীন গলায় বললেন, কি কথা? নবমী মেয়েদের ভাগ্য লক্ষ্মী ভালো না, ছেলেটা পর্যন্ত দেখে রাখতে পারলো না। ওই মেয়ে দিয়ে আর ঘর সংসার হবে বলে মনে হয় না। আমি বলি কি, হাবিবকে আরেকটা বিয়ে দেন। সেরকম হলে নববীও থাকলো। হাবিবকে বিয়ে কে করবে? কনকের ননদ মিলির কথা ভাবছিলাম। কনক নিজেই বলেছে, বোধহয় আনিসও রাজি আছে। মহিউদ্দিন সাহেব শক্ত গলায় বললেন, আমি একটা কথা ভাবলাম,
তোমাকে তালাক দেওয়ার সময় এসেছে। স্ত্রী হিসেবে তুমি ভালোই, তবে মা হিসাবে ব্যর্থ। নিজের মেয়েকে ঠিক মতো শিক্ষা দিতে পারোনি। একটা অন্যায় প্রস্তাবের প্রতিবাদ না করে তাতে সায় দিয়ে আমার কাছে বলছো এই চিনেছ আমাকে। শরীফা বেগম সত্যিকার অর্থে নিভে গেলেন। ভগ্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, আপনি এ কথা বলতে পারলেন? না বলার তো কিছুই নেই। ছেলের মৃত্যুতে নববী দায়ী হলে মেয়ের বিগড়ে যাওয়ার জন্য কি তুমি দায়ী নও? আরেকটা কথা, তোমার মেয়ে জামাইকে বলবে এই বাড়িতে থাকতে হলে যেন নিজেদের স্বভাব পরিবর্তন করে। আমি কি করতে পারি তা তো আগেই জানো। শরীফা বেগম কথার জবাব দিলেন না। তার চোখ জ্বালা করছে। তিনি একটু পাশ ফিরে শুয়ে পড়লেন। চোখের পানি দেখাতে চান না বোধ হয়। নববী দরজা খুলল রাত 1টার সময়। হাবিব মাফলার দিয়ে মুখ ঢেকে রেখেছে। দু হাতে বেশ কয়েকটা কাগজের ব্যাগ। নববী চেঁচিয়ে উঠল, এত রাতে তুমি? কোনো সমস্যা হয়েছে? তোমাকে দেখতে এসছে, ঘরে ঢুকতে দেবে না? নববী সারা শরীরের হিমশীতল বাতাস বয়ে গেল। গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। সে দরজা ছেড়ে দাঁড়ালো। ভেজা গলায় বলল, ভেতরে এসো। হাবিব বলল, 2 দিন কষ্ট দেবার জন্য ক্ষমা চাইতে আসেনি। যে আমায় রেখে চলে আসতে পারে, সময় ছাড়া থাকতেও পারে। কেমন আছো তুমি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখার পর ভালো লাগছে। রাত বেরোতে এইভাবে দরজা খোলা ঠিক না, যে কেউ আসতে পারতো। সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙে গেছে, বাকিরা ঘুম, তাই আমিই দরজা খুললাম। ছিদ্র দিয়ে দেখে নিয়েছি। হাবিব নববীর মাথায় টোকা দিল। হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, শুনলাম এখন ভালো আছো। ভালো থাকলে 2 কাপ চা বানাও। ভীষণ চায়ের তেষ্টা পাচ্ছে, 2 দিন ধরে চা পান করা হয়নি। নববী অদ্ভুত চোখে তাকালো। পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে হাবিবের কপাল স্পর্শ করল। ভালোবাসার কোমল স্পর্শ, যার জন্য একটা পুরুষ আজীবন তৃষ্টিত থাকে। নববী বেশ অনেকটা চিনি দিয়ে 2 কাপ চা বানালো। এলাচ আর তেজপাতা ছিঁড়ে দিয়ে পানি ফুটিয়েছে। চা কম, পায়েস বেশি মনে হচ্ছে, তবে খেতে ভালো লাগছে। দূর আকাশে চাঁদের প্রথম চতুর্থাংশ দেখা যাচ্ছে। এতটুকু চাঁদের মতো জ্যোৎস্না হয় কিভাবে? জানালার পাশে বসতে আলাদা আলোর প্রয়োজন পড়ছে না। নাইমার ঘুম ভাঙল ভোর রাতে। সে বিছানায় উঠে বসল। আগামীকাল পরীক্ষা আছে। বিশেষ কোনো পরীক্ষা নয়, তবুও সে ভীষণ সিরিয়াস। হাত মুখ ধুয়ে ঘরের বাতি জ্বালালো। ফ্লাক্স থেকে 1 মগ চা ঢেলে নিয়ে পড়ার টেবিলে বসলো। খানিকক্ষণ পড়ার পর হঠাৎ তার মনে হলো কেউ একজন সদর দরজা খুলছে। স্পষ্ট শব্দ শুনল সে। পা টিপে ঘর থেকে বের হলো। বেরোবার আগে বাতি নিভিয়ে দিল। আনিস চোরের মতো সাবধানী পায়ে হেঁটে গোলাপ ঝাড়ের দিকে যাচ্ছে। সেও তার পিছনে হাঁটতে শুরু করলো। চাঁদের আলোয় সবটা পরিষ্কার দেখা যাচ্ছে। হেমন্তের বাতাস বরফ শীতল হয়ে জানান দিচ্ছে শীত এসে গেছে। মহিউদ্দিন সাহেবের ঘুম খুব পাতলা। সামান্য শব্দে জেগে ওঠেন। তবে আজ তার ঘুম ভাঙল দুঃস্বপ্নে। গায়ের কম্বল সরিয়ে বিছানায় উঠে বসলেন। খাটের পাশে রাখা টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করলেন। তার মন অস্থির হয়ে আছে। নামাজ আদায় করলে হয়তো খানিকটা স্বস্তি মিলবে, সেই আশায় তিনি বিছানা ছেড়ে নামলেন। সদর দরজা থেকে বাইরে আসতেই খেয়াল করলেন নাইমা হেঁটে যাচ্ছে। হাঁটছে খুব সাবধানী ভঙ্গিতে। তিনি জোরালো কণ্ঠে বললেন, নাইমা, ওখানে কি করিস? নাইমা হক চুকিয়ে গেল। পেছনে ফিরে জড়ানো গলায় বলল, পুকুর ঘাটে যাব, হাত মুখ ধুয়ে এসেছিলাম। তোকে কতবার বলেছি রাত বেরোতে এভাবে বাইরে বের হবি না। আমার কথা কানে তুলতে ইচ্ছা করে না। ভুল হয়ে গেছে, এরপর থেকে মনে রাখবো। নাইমা ঘরের ভিতর ঢুকে গেল। গোলাপ ঝাড়ের দিকে এক পলক তাকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার মন বলছে এখানে কোনো ঝামেলা আছে। একদম বিনা কারণে একটা মানুষ পরপর 2 দিন রাতের বেলা একই সময় বের হতে পারে না। মহিউদ্দিন সাহেব কোনো দিকে খেয়াল দিলেন না। পুকুর ঘাটে চলে গেলেন। আনিস বাসরাই গোলাপের ঝাড়ের পেছনে লুকিয়ে আছে। রাগে তার কপালের রগ ফুলে উঠেছে। নাইমা মেয়েটা আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। পিছু নিয়েছিল পর্যন্ত। আর একটু হলে সব কিছু শেষ হয়ে যেত। আনিসের হাত মুষ্টি বদ্ধ হয়ে গেছে। সে এসব সহ্য করবে না, কখনোই না। মহিউদ্দিন সাহেব অজু করে ঘরে চলে গেলেন। যাবার সময় সদর দরজায় তালা ঝুলিয়ে দিলেন। তিনি ঘরে ঢোকার পরপরই আনিস বেরিয়ে এলো। দরজায় তালা দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলল। এ বাড়িটা তেমন সুবিধার মনে হচ্ছে না। হাতে মাত্র কয়েকদিনের কাজ, তারপর এ বাড়ি ছাড়তে হবে। শরীফা বেগম ঘুম থেকে জেগে উঠে স্বামীকে পাশে না দেখে অস্থির হয়ে পড়লেন। ব্যস্ত চোখে চারপাশে তাকাতেই দেখলেন মহিউদ্দিন সাহেব জায়নামাজ বিছিয়ে বসে আছেন। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বিমর্ষ গলায় বললেন, চা পান করবেন? বানিয়ে আনবো?
মহিউদ্দিন সাহেব জবাব দিলেন না, উঠে চলে গেলেন। ততক্ষণে চারপাশ ফর্সা হয়ে গেছে, দিনের আলো ফুটতে শুরু করেছে। শরীফা বেগম ডান হাত দিয়ে চোখের পানি মুছলেন। মহিউদ্দিন সাহেব কঠিন মনের মানুষ, কবে তার মন ভাঙবে বোঝা বড় দায়। তবে কি তিনি ভুল করলেন? বোধহয় হাবিবের বিয়ে নিয়ে কিছু বলা উচিত হয়নি। যেখানে ছেলে বউ সুখে আছে সেখানে এইসব কথার কোনো প্রয়োজনই ছিল না। ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারো সুখে হাত দিতে নেই। শরীফা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। কনক চুলায় চায়ের পানি চাপালো। ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে চা পাতা খুঁজতে লাগলো। নাইমা বলল, আপা, তোমার সাথে কিছু কথা বলার ছিল। কনক বাঁকা চোখে তাকালো, গলার স্বর অন্যরকম করে বলল, আমার সাথে তোর কিসের কথা থাকতে পারে? তোর সব কথা তো নববী আর ভাইকে নিয়ে। তোদের কেউ বাড়িতে নেই, কাজেই তোর কি কথা থাকতে পারে বুঝতে পারছি না। মিলি আপার ব্যাপারে। উনি সকালবেলা ঘরের ভিতরে হাঁটছিলেন আর সিগারেট খাচ্ছিলেন। আমি দেখে ফেলাই চমকে গিয়েছেন। বিনা অনুমতিতে কেন গিয়েছিস? তোমার সমস্যা কি জানো আপা? তুমি শ্বশুরবাড়ির লোকের দোষ দেখতে চাও না। এটা যদি তোর জরুরি কথা হয় তবে আমি তা শোনার জন্য আগ্রহ প্রকাশ করছি না। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানো পছন্দ করি না। ভাবি আর ভাইয়ের ব্যাপারে তো খুব নাক গলাও, তখন সমস্যা হয় না? কনক রেগে বেরিয়ে গেল। নাইমা ধোয়া ওঠা চায়ের পানির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মিলির ব্যাপারে কথাটা বলা ঠিক হয়নি। আপা নিশ্চয়ই মাকে বলে দেবে। তবে সে এখানে আনিসের ব্যাপারে বলতে এসেছিল। হঠাৎই মনে হলো তার আপাকে বলে কোনো লাভ হবে না, বরং হিতে বিপরীত হতে পারে। নাইমা অনেক সময় নিয়ে চিন্তা করলো। ঘরে গিয়ে নিজের জমানো টাকার সবগুলো নোট বের করলো। বাসায় গোলাপের ঝাড়টা খুঁজে দেখতে হবে। কাজটা নিরাপদে করতে গেলে আনিসকে বাড়ির বাইরে পাঠানো জরুরি। সে টাকাগুলো নিয়ে কনকের ঘরে গেল। গলার স্বরে লজ্জা মিশিয়ে বলল, তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আপা। তখন আমি মিলি আপার ব্যাপারে বলতে যাইনি, হঠাৎই চোখে পড়ে বলেছিলাম। তাহলে কি বলতে চাইছিস? তোর দুলা ভাইয়ের ব্যাপারে কিছু বলতে এসেছিস? সে ভালো না এ কথা বলতে এসেছিস? আবারও হাবিবের ব্যাপারে কিছু বলেছে? না আপা, রোহানের ব্যাপারে। আমার ছেলে কি করেছে? তোর বই খাতা নষ্ট করেছে? নাইমা কনকের কাঁধ স্পর্শ করল, তাকে খাটের উপর বসিয়ে দিয়ে বলল, তুমি অযথাই রাগারাগি করছো। আমি বলতে যাচ্ছিলাম রোহানের শীতের পোশাক কটা নষ্ট হয়ে গেছে। কাল রাতে আমার সাথে খেলছিল, তখনই খেয়াল করলাম সোয়েটারের রংটা কেমন যেন হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। কনক কিছু বলল না, জিজ্ঞেসু দৃষ্টিতে নাইমার দিকে তাকিয়ে রইল। নাইমা ওনার নিচ থেকে টাকাগুলো বের করলো, সেগুলো কনকের হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো আমার জমানো টাকা। এটা দিয়ে রোহানকে একটা সোয়েটার কিনে দিলে খুশি হব। এর থেকে বেশি আমার কাছে আর নেই, থাকলে সেটাও দিতাম। কনক হাসল, উজ্জ্বল চোখে টাকা গুনতে গুনতে বলল, শুধু শুধু কথা শুনিয়েছি, কিছু মনে করিস না বোন। কি মনে করবো আপা? রোহান আমার খুব আদরে, ওকে কিছু দিতে পারলে আমারই ভালো লাগবে। ঠিকই তো। আপা একটা কথা বলি? হ্যাঁ হ্যাঁ বল, কি বলবি? বলেছিলাম আজই গিয়ে সোয়েটারটা কিনে নিয়ে এসো, শীত পড়ে গেছে। আর হ্যাঁ, দুলাভাইকে সাথে নিয়ে যেও, সে খুব ভালো দরদাম করতে পারে। এই কথাটা তুই ঠিকই বলেছিস। তোর দুলা ভাইকে কেউ ঠকাতে পারে না। সেবার কি হলো জানিস? তোর দুলা ভাই মাছ কিনতে গিয়েছে, লোকটা চাষের পাঙ্গাস মাছকে নদীর পাঙ্গাস বলে চালিয়ে দিচ্ছে। মানুষটা এক মুহূর্তেই ধরে ফেললো, বাকিরা তো তার প্রশংসায় পঞ্চমুখ। নাইমা বিড়বিড় করে বলল, মানুষ খুব সহজেই তার জাতের লোক চিনতে পারে। কনক বলল, কিছু বললি? না আপা, আমার পরীক্ষা আছে, পড়তে হবে। তুমি আজই যেও কেমন? হ্যাঁ হ্যাঁ আজই যাব, সকালে খাবার পরপরই বের হব। তোর দুলা ভাইটা যে কোথায় গেল? নাইমা জবাব দিল না, ঘর থেকে বেরিয়ে গেল। যাবার আগে দরজা ভিজিয়ে দিয়ে গেল। কনক হাসি হাসি মুখ করে টাকার দিকে তাকিয়ে আছে। এখানে প্রায় 5,000 টাকা আছে। মেয়েটা ভীষণ ভালো টাকা জমাতে পারে। রেহানের সোয়েটার কেনার পরও বেশ কিছু টাকা রয়ে যাবে। কনক ঠিক করলো তাই দিয়ে একটা চাদর কিনবে। বহুদিনের শখ একটা মখমলের চাদরের। কে বললে কিনে দিতে চায় না, বলে তার এখন হাতটান চলছে, হাতে টাকা আসলে কিনে দেবে। সকালের নাস্তার সময় সে আনিসকে কথাটা বলল, রোহানের সোয়েটারটা পুরনো হয়ে গেছে, নতুন কেনা প্রয়োজন। খাবার দাবার পর একটু মার্কেটে যাব। আনিস বিরক্তির নিঃশ্বাস ফেলল, সরু গলায় বলল, মাসের শেষে অফিস কামাই করছি, হাতে টাকা পয়সা নেই। তোমার টাকা দিতে হবে, বাড়ি থেকে দিয়েছে, যাবে। টাকা থাকলে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো, খাওয়া দাওয়ার পরেই না হয় বের হলাম, তুমি খেয়ে নাও।
কনক খুশি মনে খেতে বসলো। সে মায়ের থেকে চেয়ে আরও 2000 টাকা নিয়েছে। তেমন হলে রেহানের বাবাকেও একটা কিছু কিনে দেওয়া যাবে। নাইমা নিজের ঘরে অপেক্ষা করছিল। কনক এবং আনিস বেরিয়ে যেতেই সে তার মায়ের কাছে গেল। মিলি সকালেই ফিরে গেছে। মহিউদ্দিন সাহেব কাজে বেরিয়েছেন। শরীফা বেগম তখন দুপুরের রান্না জোগাড় করছিলেন। নাইমা তার কাছে গিয়ে বলল, মা, সবুজের মা কাকি তোমায় ডাকতে এসেছিল, বলেছে ভীষণ দরকার। কখন এসেছিস? আমাকে বললি না কেন? এই তো একটু আগে এসেছিল, বলেই চলে গেছে। কি যেন কাজ আছে বললো, ভীষণ জরুরি, এক্ষুনি যেতে হবে। শরীফা বেগম হাত ধুয়ে উঠে দাঁড়ালেন। সবুজের মা তার বান্ধবীর মতো বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করলে তার জন্য পাঠিয়ে দেয়। তিনি আর দেরি করলেন না, মাথার কাপড় টেনে দিয়ে বেরিয়ে বলেন। নাইমা তার সাথে সদর দরজা পর্যন্ত এলো। দরজা আটকে দিয়ে বলল,